বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সেই প্রত্যাশায় আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে। অনার্স প্রথম বর্ষ যাদের ব্যষ্টিক অর্থনীতি আছে, অর্থনীতিতে অনার্স প্রথম বর্ষ, বিবিএ অনার্স প্রথম বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, অর্থাৎ যাদের যাদের অর্থনীতি এই কোর্সটা রয়েছে, ব্যষ্টিক অর্থনীতি বা অর্থনীতি যেই নামই হোক, তাদের জন্য এই ক্লাসটি প্রযোজ্য। তাছাড়াও অর্থনীতির সকল স্টুডেন্টদের জন্য ইন্টারমিডিয়েট থেকে মাস্টার্স পর্যন্ত জানার জন্য প্রযোজ্য। আমরা শুরু করছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো চাহিদার স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তাহলে আমাদের প্রথম আমরা একটু জানি স্থিতিস্থাপকতা বিষয়টা কি। স্থিতিস্থাপকতা বিষয়টা হলো যে কোনো একটা, যেমন এটা ফিজিক্স থেকে এসেছে, আমি একটু প্রথম থেকে বলি যে তামার তার ওই গোল্ডেন আকারের একটা তার আছে, সেই তারটাকে যদি পিটানো হয়, হাতুড়ি দিয়ে যদি তারটাকে পিটানো হয়, তাহলে তারটা কি হয়? চ্যাপ্টা হয়। স্থিতিস্থাপকতা হলো কোনো একটা বস্তুর এই যে প্রেসার দিলে এটা যে সংকুচিত বা প্রসারিত হয়, প্রসারিতটাই আমি বলি। কোনো একটা বস্তুর উপর প্রেসার দিলে ওই বস্তুটা যে প্রসারিত হয়, এই প্রসারিত হওয়ার ক্ষমতা। তাহলে যেটা বেশি প্রসারিত হয় তার স্থিতিস্থাপকতা বেশি, যেটা কম প্রসারিত হয় সেটার স্থিতিস্থাপকতা কম। তাহলে সেই বিষয়টাই আমাদের অর্থনীতিতে অর্থনীতিবিদরা নিয়ে আসছেন চাহিদার ক্ষেত্রে, যোগানের ক্ষেত্রে। সেটা নিয়ে আমি এখন কথা বলছি। যেমন আমরা জানি ডিমান্ড, চাহিদা নির্ভর করে কার উপর? দ্রব্যের দামের উপর, সম্পর্কিত দ্রব্যের দামের উপর, ভোক্তার আয়ের উপর, রুচির উপর, সময়ের উপর, অন্যান্য বিষয়ের। এটা হলো মূলত চাহিদা অপেক্ষ। চাহিদা এই দামের উপরও নির্ভর করে, চাহিদা অন্য দ্রব্যের দামের উপরও নির্ভর করে, চাহিদা ভোক্তার আয়ের উপর নির্ভর করে, চাহিদা রুচির উপরও নির্ভর করে, চাহিদা সময়ের উপরও নির্ভর করে, চাহিদা অন্যান্য বিষয়ের উপরও নির্ভর করে। এখন এর যে কোনো একটা যদি আমরা পরিবর্তন করি, যেমন দাম পরিবর্তন করলাম, এটার উপর একটা প্রভাব পড়ে। সম্পর্কিত দ্রব্যের দাম পরিবর্তন করলাম, এটার উপর একটা প্রভাব পড়ে। ভোক্তার আয়ের পরিবর্তন হলো, এটার উপর একটা প্রভাব পড়ে। রুচির পরিবর্তন হলো, চাহিদার উপর একটা প্রভাব পড়ে। এই যে একটু আগে বললাম, ওই তামার তারের উপর আমি যদি জোরে প্রেসার দিই তারটা বেশি প্রসারিত হবে, যদি আস্তে প্রেসার দিই তাহলে তারটা কম প্রভাবিত। একজন বাচ্চা যদি এটাতে পিটুনি দেয় তাহলে তারটা বেশি প্রসারিত হবে না, কিন্তু একটা বয়স্ক মানুষ, শক্তিশালী মানুষ, যুবক মানুষ যদি প্রেসার দেয়, বাড়ি দেয় হাতুড়ি দিয়ে, তাহলে এটা বেশি প্রসারিত হবে। তাহলে আসলে এইটা কতটুকু পরিবর্তন হলো, এটার পাওয়ারটা কত, শক্তিটা কত, সেটার উপর ডিপেন্ড করবে এটা কতটা প্রসারিত হলো, প্রভাব পড়লো, বাড়লো বা কমলো, যাই হোক। তাইলে আমরা এইখানে স্থিতিস্থাপক, চাহিদা স্থিতিস্থাপকটাকে এইভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি কিনা তোমরা দেখো। সেটা হলো চাহিদা অপেক্ষকে ব্যবহৃত যে কোনো চলকের পরিবর্তনের ফলে চাহিদারও একটা পরিবর্তন ঘটে, অর্থাৎ এটার পরিবর্তন হলে এটারও একটা পরিবর্তন হয়। এটাকে বলে সাড়া দেওয়ার মাত্রা। সাড়া দেওয়ার মাত্রা, পিটুনি দিলেই এটা চ্যাপ্টা হয়, পিটুনি না দিলে তো চ্যাপ্টা হবে না। তাইলে দামের, সম্পর্কিত দ্রব্যের দামের, ভোক্তার আয়ের, রুচির, সময়ের, অন্যান্য বিষয়, এইগুলির যে কোনো একটার যদি পরিবর্তন ঘটে তাহলে এই পরিবর্তনটা এটার উপর একটা প্রভাব ফেলে। এই যে বিষয়টা, এটাকে যখন আমরা শতাংশিক হিসাবে প্রকাশ করি, অর্থাৎ দামের শতকরা পরিবর্তনের ফলে, অথবা আয়ের শতকরা পরিবর্তনের ফলে, অথবা সম্পর্কিত দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয়,
এই বিষয়টাকে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা। আমি আবার বলছি, চাহিদা অপেক্ষকে ব্যবহৃত যে কোনো চলকের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা। এখানে কোনো নাম বলা যাবে না, দাম, আয়, অন্য কিচ্ছু বলা যাবে না। তাহলে চাহিদা অপেক্ষকে ব্যবহৃত কোনো চলকের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক বা শতকরা পরিবর্তন হয় বা আনুপাতিক পরিবর্তন হয় তাকে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা। আমরা একটা একটা করে দেখি। যদি আমরা দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করতে চাই ইপি, তাহলে কি হবে? দামের শতকরা পরিবর্তন এবং চাহিদার শতকরা পরিবর্তন, এই দুইটার অনুপাত। মনে করি কোনো একটা দ্রব্যের দাম 10% বাড়লো, পরিবর্তন বাড়তেও পারে কমতেও পারে, এরপরে চাহিদার 15% পরিবর্তন হয়, তাহলে এটারে কাটাকাটি করলে যা হবে এটা হলো চাহিদার দাম স্থিতিস্থাপক। তাহলে এখানে যে কোনো চলকের পরিবর্তন হতে পারে। যদি আমরা আয় স্থিতিস্থাপকতা নির্ণয় করি তাহলে চাহিদার এখানে হবে শতকরা পরিবর্তন, এখানে হবে আয়ের শতকরা পরিবর্তন। ঠিক কিভাবে? এটা যদি 10% বাড়ে, এটা যদি 20% বাড়ে, এখানে স্থিতিস্থাপকতা হবে 2। তাইলে চাহিদা অপেক্ষকে ব্যবহৃত যে কোনো চলকের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে বলা হয় চাহিদার স্থিতিস্থাপক। চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে এটুকু আমরা শেষ করলাম। এখন আসি এই চাহিদার স্থিতিস্থাপকতাটা কত প্রকারভেদ। চাহিদার স্থিতিস্থাপকতাটা প্রধানত আমরা স্থিতিস্থাপকতাকে 3 ভাগে ভাগ করতে পারি। প্রধানত একটা হলো দাম স্থিতিস্থাপকতা, পিই প্রাইস ইলাস্টিসিটি। 2 নম্বর হলো আয় স্থিতিস্থাপকতা, 3 নম্বর হলো আধার স্থিতিস্থাপক। উল্টায় লিখি, ইলাস্টিসিটি অফ প্রাইস, ইলাস্টিসিটি অফ ইনকাম, ইলাস্টিসিটি অফ ক্রস ইলাস্টিসিটি বলে ইসি। দাম স্থিতিস্থাপকতা, প্রাইস ইলাস্টিসিটি, আয় স্থিতিস্থাপকতা, ইনকাম ইলাস্টিসিটি, আর আর স্থিতিস্থাপকতা ক্রস ইলাস্টিসিটি। তাহলে স্থিতিস্থাপকতা হলো প্রধানত 3 প্রকার। তাহলে দাম স্থিতিস্থাপকতায় আসি আমরা। দাম স্থিতিস্থাপকতা একটু আগে আমি বলে ফেলেছি, ইপি সমান সমান কিউ দিয়ে বুঝাইলাম চাহিদার পরিবর্তন। এইটা হলো দাম স্থিতিস্থাপকতার সংজ্ঞা সূত্র। যা বলি, দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে বলা হয় দাম স্থিতিস্থাপক, প্রাইস ইলাস্টিসিটি। তাহলে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার শতকরা পরিবর্তন, যদি দামের শতকরা পরিবর্তন 10% হয়, চাহিদার শতকরা পরিবর্তন যদি 20% হয়, তাহলে এখানে স্থিতিস্থাপকতা হবে 2। এখন আমরা এই দাম স্থিতিস্থাপকতাটা একটা সূচির মাধ্যমে দেখাবো, একটা চিত্রের মাধ্যমে দেখাবো। এটা হলো পরিপূর্ণ আলোচনা। পরিপূর্ণ আলোচনাটা কি? এটা তালিকার মাধ্যমে আমরা দেখাই, দাম আর এটা হলো চাহিদা পরিমাণ। একটা দ্রব্যের দাম ছিল 10 টাকা, তখন চাহিদা ছিল 100। এটার দাম 10% বেড়ে হলো 11 টাকা। দাম বাড়লে চাহিদা কম, তাহলে এটার দাম বাড়ার কারণে এটা চাহিদা কমবে, মনে করি 80 হয়ে গেল। তাহলে এটা ঠিক রাখতে হবে, দাম বাড়লে সবসময় চাহিদা কমবে। দাম কত পার্সেন্ট বাড়লো? 10%। 10-এ 1 বাড়া মানে 10% বাড়ে। আর এটা কত কমলো? 100-তে 80, 20 কমে গেছে, 20% কম। যাই হোক, এটা বাড়ছে, এটা কমছে।
আমরা এখান থেকে দেখলাম দামের শতকরা পরিবর্তন 10%, 10 টাকা ছিল 11 টাকা হলো, 10% বাড়লো। এই কারণে চাহিদা 100 ছিল 80 হয়ে গেল, 20% কম। তাহলে আমরা যদি এখান থেকে ইলাস্টিসিটি বের করি কত হয়, দামের শতকরা পরিবর্তন হলো 10%, চাহিদার শতকরা পরিবর্তন হলো -20% -2, ইলাস্টিসিটির সময় মাইনাস আমরা ব্যবহার করি না, তাহলে দাম স্থিতিস্থাপকতা হলো 2। এখন আমরা এটা যদি একটা চিত্রের মাধ্যমে দেখাই, চিত্রের মাধ্যমে যদি দেখাই কি হয়, প্রথম দাম ছিল 10, তখন চাহিদা ছিল কত 100, ধরে এটা 100, দাম 11 হলো, 10% বাড়লো, চাহিদা হয়ে গেল 80, একটু বেশি। তাহলে আমরা এখন দেখি এই বিন্দুতে দাম ছিল 10, চাহিদা ছিল 100, এখানে দাম বাড়লো কত 10%, আর চাহিদা কমলো কত 20%, পার্সেন্টেজে বলতে হবে। তাহলে দাম শতকরা 10% বাড়ার কারণে চাহিদা শতকরা 20% কমে গেল। তাহলে এখানে ইলাস্টিসিটি যে সূত্রে মান বসাই একই হবে, এটাই হবে। তাহলে আমরা দাম স্থিতিস্থাপকতা সূচির মাধ্যমে দেখাতে পারি, দাম স্থিতিস্থাপকতা চিত্রের মাধ্যমেও দেখাতে পারি। এই বিন্দুতে দাম যখন 10, চাহিদা তখন 100, বি বিন্দুতে দাম 10% বেড়ে যখন 11 হলো, চাহিদা 20% কমে 80 হলো। এখানে দেখা যায় দামের পরিবর্তন 10%, চাহিদার পরিবর্তন 20%। এখানে স্থিতিস্থাপকতা হবে -2, স্থিতিস্থাপকতার সময় মাইনাসটা ব্যবহার আমরা করি না, এই জন্য স্থিতিস্থাপকতা হলো 2। এর অর্থ হলো দাম যে অনুপাতে পরিবর্তন হবে, চাহিদার তার দ্বিগুণ পরিবর্তন হবে। যদি এটা 1 হয় তাহলে হবে সমান সমান পরিবর্তন হবে, সেটার দিকে আমি যাচ্ছি। তাহলে আগে আমরা দাম স্থিতিস্থাপক, দুইটা জিনিস গেল, একটা হলো স্থিতিস্থাপকতা, সেক্ষেত্রে দাম আয় অন্য কিছু বলা যাবে না, সেখানে বলতে হবে চাহিদা অপেক্ষকে ব্যবহৃত কোনো চলকের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা। সেটা হতে পারে দাম, সেটা হতে পারে অন্য দ্রব্যের দাম, সেটা হতে পারে ভোক্তার আয় ইত্যাদি। স্থিতিস্থাপকতা প্রধানত 3 প্রকার: দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতা। প্রাইস ইলাস্টিসিটি, ইনকাম ইলাস্টিসিটি এন্ড ক্রস ইলাস্টিসিটি। দাম স্থিতিস্থাপকতায় চলে আসে। এখানে উল্লেখ করে বলতে হবে দামের শতকরা পরিবর্তনের ফলে বা অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে, এটা বললেও ভালো হয়, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে বলা হয় চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এখানে মনে করি দামের 10% পরিবর্তনের ফলে চাহিদার 20% পরিবর্তন হলো, এখানে স্থিতিস্থাপকতার মান হলো 2। যদি একটা তালিকার মাধ্যমে দেখাই, তালিকাটা আমি নিব, দাম 10, চাহিদা 100, দাম 10% বেড়ে 11 হলো, কমাইতেও পারি আমি, আর চাহিদা 20% কমে 80 হলো। এখানে যদি আমরা অঙ্কের মধ্যে সূত্রের মধ্যে মান বসাই তাহলে আমাদের হয় -2, মাইনাসটা ব্যবহার করা যায় না, এখানে স্থিতিস্থাপকতা হলো 2। এটা যদি চিত্রে আমরা দেখাই, এ বিন্দুতে দাম যখন 10, চাহিদা তখন 100, দাম 10% বেড়ে বি বিন্দুতে যখন 11 হয়, চাহিদা তখন 20% কমে 80 হয়। এখানে দামের পরিবর্তন 20%, চাহিদার পরিবর্তন 10%, চাহিদার পরিবর্তন 20%। এইটা হলো চাহিদার দাম স্থিতিস্থাপকতা। তাহলে দাম স্থিতিস্থাপকতা সম্বন্ধে আমাদের ধারণা ক্লিয়ার হলো আশা করি। এরপরে যাই আমরা আয় স্থিতিস্থাপকতা। তারপরে আমি ডিটেলসে যাব। আয়ের ক্ষেত্রে শুধু আমরা এই দামের জায়গায় আয়টা বলে দিই, দামের ক্ষেত্রে আমরা আয় বলে দিই, ওয়াই দিয়ে আমরা আয় বলি। তাহলে সেখানে ই ওয়াই কি হবে, এখানে শুধু আয় হবে এই। তাহলে আয় যদি 10% বাড়ে, চাহিদা 20% বাড়ে, এখানেও স্থিতিস্থাপকতা। তো শুধু দামের ক্ষেত্রে আমরা কি বলবো, শুধু আয় বলবো,
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। সূচি, চিত্র সব একই মতো হবে, এখানে যা দিছি সেটা। এখানে একটা কথা মনে রাখতে হবে, আয় বাড়লে কিন্তু চাহিদা কমে না, বাড়ে। তাহলে দুইটাই বাড়ে। আর এটা যদি 10% বাড়ে, ওইটাও 10% বা 20% বাড়ে। এটা হলো আয়, এটা হলো চাহিদা। এটা ছিল 10, এটা ছিল 100। এটা যদি 11 হয়, এটা 110 হবে বা 120 হবে। এই তাহলে এখানে দুইটাই বাড়ছে, এটাও বাড়ছে 10%, এটা বাড়ছে 20%। তাহলে ইউআই কত হবে? নিচে হবে 10%, উপরে হবে 20%। কাটাকাটি করলে হবে, এখানে মাইনাস হবে। তাহলে যাই হোক, সংক্ষেপে আমরা আয় স্থিতিস্থাপকতা সম্বন্ধে ধারণা হলো। এরপরে হবে 3 নম্বরটা হবে আড়াআড়ি স্থিতিস্থাপকতা, ক্রস ইলাস্টিসিটি। ক্রস ইলাস্টিসিটি ইসি, ক্রস ইলাস্টিসিটি। সেটার ক্ষেত্রে আমরা কি বলবো? এখানে যদি এক্স দ্রব্যের দামের শতকরা পরিবর্তন হয়, এখানে হবে ওয়াই দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন। এই একটা দ্রব্যের দামের সাথে আরেকটা দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন। এক্স দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে ওয়াই দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন। তাহলে এটা যদি 10% বাড়ে, ওইটা 10% বাড়তেও পারে, কমতেও পারে। বাড়লে বাড়লো, কমলে কমলো, সেটা কোনো বিষয় না। এটা দ্রব্যের সম্পর্কের উপর। সম্পর্কটা দুই প্রকার, একটা পরিবর্তক, একটা পরিপূরক। সেখানে আমরা যখন ডিটেলস আলোচনা করব তখন দেখাবো। তাহলে আমরা 3 প্রকার চাহিদা স্থিতিস্থাপকতা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। একটা হলো দাম স্থিতিস্থাপকতা, প্রাইস ইলাস্টিসিটি। আরেকটা হলো ইনকাম ইলাস্টিসিটি বা আয় স্থিতিস্থাপকতা। আরেকটা হলো ক্রস ইলাস্টিসিটি বা আড়াআড়ি স্থিতিস্থাপকতা। দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে বলে দাম স্থিতিস্থাপকতা। আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে বলে আয় স্থিতিস্থাপকতা। সম্পর্কিত দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের বা সম্পর্কিত অন্য দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে বলা হয় আড়াআড়ি স্থিতিস্থাপকতা। যদি পরীক্ষায় আসে স্থিতিস্থাপকতা কাকে বলে, তাইলে আমরা কোনো কারো নাম বলবো না, বলবো চাহিদা অপেক্ষকে ব্যবহৃত যে কোনো চলকের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে বলা হয় স্থিতিস্থাপক বা চাহিদার স্থিতিস্থাপক। স্থিতিস্থাপকতা যদি কত প্রকার বলে, তাইলে আমরা বলবো 3 প্রকার: দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এরপরে যদি বলে দাম স্থিতিস্থাপকতা কাকে বলে, তখন আমরা বলবো অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে বলা হয় দাম স্থিতিস্থাপকতা। এটা আমরা সূত্র দিব, তালিকা দিব, চিত্র বুঝিয়ে দেব। ঠিক একইভাবে আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে বলবো অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে বলে আয় স্থিতিস্থাপকতা। সূত্র লিখব, তালিকা দিব, চিত্র। আড়াআড়ি স্থিতিস্থাপকতা একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে সম্পর্কিত অন্য দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে বলা হয় আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এটার আমরা সূত্র লিখব, এটা তালিকা লিখব, এটা চিত্র আঁকবো এবং সুন্দর করে অল্পের মধ্যে অল্প কথা দিয়ে বুঝিয়ে দেব। এই হলো আমাদের স্থিতিস্থাপকতার উপর একটা বেসিক ক্লাস আজকে আমি নিলাম, একটা মৌলিক ক্লাস, মোটামুটি স্থিতিস্থাপকতার ধারণা। এরপরে ক্লাসে আমরা ডিটেলসে যাব। আজকে একটু সময় কম, সেজন্য আর আলোচনা বাড়াচ্ছি না। পরবর্তীতে দেখা হবে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ তোমাদের সবাই।